ফজরের নামাজ পড়ার জন্য আজকে উঠতে হাসনা একটু দেরি হয়ে গেল। রাতে আসিফ সাহেবের শরীর একটু খারাপ ছিল। ইদানিং প্রায় এমনটা হচ্ছে। জেদ নাকি মেয়ের ওপর রাগ কে জানে, কিন্তু কোনোভাবেই ডাক্তারের কাছে যাবে না। হাসনা ঠিক করেছে এবার অগ্রকে না জানালেই নয়। ও পারবে ওনার জেদের সাথে পাল্লা দিতে। স্বামীর পাশে রাতে বেশিরভাগ সময় নির্ঘুম কাটিয়ে কখন যে চোখ লেগে গেছে টের পায়নি, কিন্তু এখন বিছানা খালি দেখে হাসনা ধর্মর করে উঠে। ভোরের আলো ফুটছে, পাখিদের ডাক শোনা যাচ্ছে, কিন্তু এতে ভোরে আসিফ সাহেব কোথায় গেলেন? শরীর কি বেশি খারাপ লাগছে তার? হাসনা উঠে দৌড়ে বারান্দা আর ওয়াশরুমে যেয়ে চেক করলেন, কিন্তু মানুষটা তো কোথাও নেই। ভয়ে হাসনা বুক কাঁপতে থাকে, কান্নায় গলা বুঝে আসে। কি করবে বুঝে উঠতে না পেরে হাসনা অর্গের ঘরে দরজায় এসে থামে। এই একটা ছেলে রয়েছে পুরো বাসায়, যার কাছে যখন দরকার ছুটে আসা যায়, আর সে যে কোনো বিপদে বুক পেতে আলগে নিতে একটুও ভাবে না। আঁচল দিয়ে কপালে ঘাম মুছে হাসনা দরজা করা নাড়তে থাকে। অনেক রাত অবধি কাজ করে কেবল ঘুমিয়েছে। স্কলারশিপের জন্য বেশ কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে। বাকি কাগজপত্র সব রেডি করতে হবে। বাসায় কাউকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে বেলি ভালোর জন্য ও এখান থেকে দ্রুত চলে যাওয়া উচিত। ঢাকাতে অলরেডি একটা কোম্পানিতে জয়েন করেছে, কিন্তু দেশের বাইরে যাওয়া অপশনটাই বেশি ভালো হবে। অ্যাটলিস্ট বেলি একটা সুস্থ পরিবেশ পাবে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে। এইসব ভেবে ইচ্ছে না থাকা সত্ত্বেও অর্ঘ বাইরে চলে যাওয়ার সব ব্যবস্থা করছে। একটা যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে বাসার সবাইকে জানাবে। ঘণ্টাখানেক আগে ঘুমাতে গেলেও কড়া নাড়ায় শব্দ শুনতে পেয়ে অর্ঘ উঠে যায়। দ্রুত দরজা খুলে দেখে হাসনা দাঁড়িয়ে আছে। ছোট মায় উৎকণ্ঠিত চেহারা দেখে অগ্র নিজেও ভয় পেয়ে যায়। মনের মধ্যে না চাইতো বেলির জন্য দুশ্চিন্তা জেঁকে বসে। মেয়েটা তো রাতে জ্বর ছিল হালকা। অর্ঘ নিজের ঘরে যেয়ে দেখে এসেছিল চুপিসারে। এখন কি আবার বাড়ল নাকি? ছোট মা, তুমি এখানে এই সময়? সব ঠিক আছে? বেলি ঠিক আছে তো? হাসনা বেগম অর্ঘের হাত ধরে কান্না করে দেন। কোনো মতে বলেন, অর্ঘ তোর ছোট বাবা ঘরে নেই। ছাদ বারান্দা সব জায়গায় দেখেছি, কিন্তু মানুষটা কোথাও নেই। আমি এখন কি করব? হাসনাকে কান্না ভেঙে পড়তে দেখে অর্ঘ নিজেই দ্রুত ঘর এনে বসায়। গ্লাসে পানি ঢেলে জোর করে খাওয়ায়। নিজের উদ্বেগ চেপে রেখে বলে, তুমি শান্ত হও। ছোট বাবা হয়তো বাহিরে গেছে। এত ভয় পাচ্ছ কেন? তার শরীর ভালো না। কালকে রাতেও অস্থির অস্থির করছিল। এমন নাজুক শরীরে সে কোথায় যাবে? তাকে আমি কই খুঁজবো এখন? হাসনার মনে হচ্ছে কেউ ওর দম আটকে নিয়েছে। অর্ঘ ছোট মাকে ভয়ে কাঁপতে দেখে নিজে নার্ভাস হয়ে যায়। তাড়াতাড়ি পায়ে স্যান্ডেল চেপে মোবাইলে পকেটে ভরে হাসনাকে বলো, আমি দেখছি, তুমি এখানে বসো, কোথাও যাবে না, আমি ছোট বাবাকে নিয়ে আসছি। অর্ঘকে বেরিয়ে যেতে দেখে হাসনা দৌড়ে আসে ওর সাথে। হাতটা চেপে ধরে বলল, আমাকে সাথে নিয়ে যা, আমি এই অবস্থায় ঘরে থাকতে পারবো না। তোমরা কোথায় যাচ্ছ এত ভোরে? হাসনা, তুমি কান্না করছো কেন? অর্ঘ আর হাসনা চমকে উঠে পরিচিত মুখটাকে সামনে দেখে ওদের চোখে ভয়ের পাশেই এবার জায়গায় নেয় স্বস্তি আর শান্তি। হাসনা ছুটে এসে আসিফ সাহেবকে জড়িয়ে ধরে, হাউমাউ করে কান্না শুরু করে বলে, তুমি কোথায় গিয়েছিলে? আমাকে না বলে কেন গিয়েছিলে? একবার ভাবলে না তোমাকে না দেখে আমি কি করতাম? আসিফ সাহেবের পরম যত্ন তার হাসনায়নাকে বুকে আলগে নেয়। মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, আরে বোকা, আমি ঠিক আছি, তুমি আগে কান্না থামাও। এবার হাসনা কপট রাগ নিয়ে বলে, আগে আমার কথাটার উত্তর দাও। তুমি কোথায় ছিলে এই শরীরে? রাতে খাবার খারাপ ছিল, সকালে দেখি বিছানায় নেই। তোমার যদি কিছু হয়ে যেত আমি কি করতাম ভেবে দেখেছো? ধুর পাগলি, আমার কিছু হবে না। আর দুনিয়ায় এমন কোনো স্বর্গ নেই যেখানে আমি তোমাকে ফেলে যাব। মাথা ঠান্ডা করো, দেখো তোমার জন্য কি এনেছি। এই বলে পকেট থেকে বেশ কিছু তাজা ফুল বের করলো। হাসনা হাতে দিয়ে বলল, শুভ জন্মদিন হেনা। আমার স্নিগ্ধ ফুলের জন্য তাজা ফুলের শুভেচ্ছা। হাসনা অবাক হয়ে দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে। এতগুলো বছর পার হয়ে গেছে একসাথে থাকা, তবুও মনে হয় এই তো সেই দিন মাত্র দেখা হয়েছে। তার হাত ধরে লাল শাড়ি পরে এই বাসায় এসেছে, ভালোবাসা
বুঝি এমনই হয়, আবেগের ছোঁয়ায় মুহূর্তে হিসাব ভুলিয়ে দেয়। ফুলগুলো হাতে নিয়ে হাসনা মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ সে হাতে পেয়েছে। স্বামীর দিকে তাকিয়ে থাকেন অপার মুগ্ধতা। এই মানুষটা যে তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। দুজনের মধ্যবয়স্ক মানুষকে জীবনে এতটা পথ পাড়ি দেওয়ার পরও আবেগের স্রোত এভাবে ভাসতে দেখে অর্গের চোখে মুখে তৃপ্তির হাসি ফোটে। ভালোবাসা কতটা গভীর হলে কেউ সারাটা জীবন নিজের সঙ্গীকে এভাবে আলগে রাখতে পারে? কে কি ভাবলো না ভাবলো তার পরোয়া না করে এভাবে পাগলামো করতে পারে? নিজের অপ্রাপ্তি বা ব্যর্থতার কথা ভেবে বুকের মধ্যে কোথাও যেন সূক্ষ্ম ব্যথা লাগে। আবার এই ভেবে স্বস্তি পায় যে কেউ তো এমন আছে যে তার ভালোবাসাকে সার্থক রূপ দিতে পেরেছে। ব্যর্থতার দহন একদিকে, কিন্তু অমন ঐশ্বরিক প্রেমের পূর্ণতা চোখের সামনে দেখাও বিরাট পাওয়া। আমি কিন্তু আছি এখানে। বউকে সারপ্রাইজ দিতে চাও, ভালো কথা, তাই বলে সকাল সকাল এভাবে প্যানিক অ্যাটাক দেওয়া দরকার কি? দেখা গেল তোমার রোমাঞ্চের ছক্করে পড়ে ছোটো মা ফিট খেয়ে পড়েছে। পরে কপাল চাপড়ে আমার বউ করতে থাকবে। অগ্র দুষ্টুমি হাসি দিয়ে বলে। ভাতিজার কথা শুনে আসিফ হাসেন। এই ছেলে অদ্ভুত একটা গুণ আছে, চরম কষ্ট বুকে চেপেও মানুষকে হাসাতে পারে। এমন আচরণ করে যেন ওর চাইতে সুখী আর কেউ নেই। নতুন সম্পর্ক তো কিছুদিন হয়েছে, কিন্তু অর্ঘ্যকে ঘিরে সেনের বড্ড জোরালো অনুভূতি তো আর একদিন দুদিনের না। মাহাদের জন্মের আগে থেকে অর্ঘ্য যেন অঘোষিতভাবে আসিফ আর হাসনাত ছেলে জায়গা নিয়ে ফেলেছে। বেলি করা ভুলের জন্য বাকি সবার কাছে মাথা নুয়ে রাখলেও অপরাধবোধ যেন দ্বিগুণ হয়ে যায় তা শুধু এই ছেলের সামনে আসলে। ভাতিজার মাথায় হাত বুলিয়ে আসিফ সাহেব বললেন, তোর চোখ মুখে এই অবস্থা কেন? রাতে ঘুমাসনি? অর্ঘ্য চাচা হাত দুটো নিজের গালে ধরে রাখে কিছুটা সময়, চোখ দুটো বন্ধ করে বলে, তোমার মনে আছে ছোট বাবা, আমি যখন স্কুলে দেরি করে আসতাম, মাঝ রাস্তায় দেখতাম তুমি আমাকে খুঁজতে বের হয়ে গেছো, আমাকে দেখে কান ধরে বকা দিতে, তারপর আবার নিজে চকলেট আইসক্রিম কিনে দিতে, দাদাজানকে লুকিয়ে বিকেলবেলা আমার সাথে ক্রিকেট খেলতে যেতে, ঝড়ের মধ্যে আমরা দুজনে আম কুড়াতে যেতাম, আমি ছোট মার হাতে আম মাখানো কত মজা করে খেতাম, আর তুমি আমাকে গল্প করে শোনাতে। পুরনো স্মৃতিগুলো যেন স্বর্ণালী পলকের মতো চোখের সামনে ভেসে। ভাতিজাকে বুকে জড়িয়ে ধরে আসিফ সাহেব ধরে আসা কণ্ঠে বলে, সব মনে আছে। এমন সোনার টুকরো ছেলের সাথে কাটানো মুহূর্ত আমি কীভাবে ভুলি? কিন্তু আজ হঠাৎ এসব বলছিস কেন? কারণ আমি আমার ওই ছোট বাবাকে ফেরত চাই, যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমার ম্যানেটর ছিল। 2 মাস আগে বেলির কারণে আমি আমার ভালোবাসাকে হারিয়েছি, কিন্তু তোমাকে হারাচ্ছি প্রতিদিন একটু একটু করে। প্লিজ ডোন্ট ডু দিস। বেলি যা চেয়েছে ও তাই পাবে, আমি নিশ্চিত করব সেটা, কিন্তু আমার পাওনা কে বুঝিয়ে দেবে? আই নিড ইউ ব্যাক ইন মাই লাইফ, আই ব্যাডলি নিড ইউ। চাচা ভাতিজা একে অপরকে জড়িয়ে ধরে রাখে, দুজনের চোখ পানি। এই কান্না দেখে হাসনা আঁচলে চোখ মুছে, কিন্তু তার মুখে গেয়া থাকে প্রাপ্তির হাসি। মনের মাঝে এই বিশ্বাস আরও ধীর হয় যে বেলির জীবনে এমন একজন এসেছে যে নিজের ভালোবাসার নিখুঁত প্রতিচ্ছবি। সব ভুল করেও এই মেয়ে শেষ পর্যন্ত হেরে যাবে না, অর্ঘ্যকে হারাতে দেবে না। বেলিকে নিয়ে কলেজ থেকে ফেরার পথে অর্ঘ্য বাসার রাস্তা না ধরে ভিন্ন পথে বাইক ঘোরায়। বেলি এটা দেখে ভয় পেয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? এটা তো বাসার পথ না। ওর কণ্ঠে ভয়ের আভাস দেখে অর্ঘ্য মেজাজটা বিগড়ে যায়। এতদিন হয়ে গেল অথচ এই মেয়ে এখনও ওকে বিশ্বাস করতে পারল না। এটা মানতে পারল না যে অর্ঘ্য নিজের সীমা অতিক্রম করার মতো মানুষ না। কিছুটা রাগী স্বরেও জবাব দেয়, তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি, অনেক দূরে একটা পুরনো বাসায় আছে, ওইখানে আটকে রেখে উল্টাপাল্টা কাজ করব। খুশি এবার? পেয়ে গেছো জবাব, নাকি আরও কিছু জানার আছে? অর্ঘ্যের এলোমেলো জবাব শুনে বেলি কান গরম হয়ে যায়। লোকটার মুখে কিছু আটকায় না আজকাল, যা খুশি তাই বলে দেয়। ওকে বেলি
মিনমিন করে বলে, আমি কি এমন কিছু বলেছি নাকি? এভাবে কেন কথা বলছো? না, তুমি তো মুখে কিছু বলো না, কাজ করে দেখাও। এমন কাজ যেটা মানুষকে দম আটকে মেরে ফেলতে সক্ষম। কথাটা মাঝে যে সূক্ষ্ম খোঁচা ছিল, আর সেটাও বেলি করা ভুল পদক্ষেপ নিয়ে তাও ভালো করে বুঝতে পারে। তার মন খারাপের মাত্রাটা আরও বেড়ে যায়। এই ভুলে শাস্তি ওকে মাথা পেতে নিতেই হবে। বেলিকে চুপ করে যেতে দেখে অর্ঘ্য বোঝে ওর খারাপ লাগছে, তাই এবার গলার স্বর কিছুটা স্বাভাবিক করে বলে, আজকে ছোটো মার জন্মদিন, মেয়ে হয়ে সেটা মনে রাখতে পারোনি? এটা কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? বেলি চমকে ওঠে। আসলে তো আজকে মায়ের জন্মদিন ওর মানে ছিল না আজকের দিনটার কথা, অথচ সবসময় জন্মদিনের সকালে বাবাকে সাথে নিয়ে বেলি হাসনাকে সারপ্রাইজ দিত। কতগুলো দিন হয়ে গেল বাবা ওর সাথে কথা বলে না, মাও সামনে আসে না। আসলে সব সম্পর্কে চরম ব্যর্থ হয়েছে বেলি। এত ব্যর্থতা ভার ও কোথায় রাখবে বুঝে পায় না যেন। অর্ঘ্য নিজের ঘাড়ে গরম কিছু ছোঁয়া পেয়ে বাইক থামায়। তাকিয়ে দেখে বেলি কান্না করছে। কিছু বলতে না বলতে এই মেয়ে কান্না শুরু হয়। আচ্ছা, কি বোঝে না? না ওকে কান্না করতে দেখলে অর্ঘ্যের কেমন লাগে, নাকি জেনে বুঝে এমন করে? পকেট থেকে রুমাল বের করে বেরিয়ে হাতে দিয়ে বলে, চোখ মুছে নাও, আমরা কেক নিতে এসেছি। এই চেহারা নিয়ে দোকানে যাওয়া যাবে না। বেলি রুমালটা নিয়ে মুখ মোছায় সময় টের পায় একটা অদ্ভুত সুগন্ধি ও নিঃশ্বাসের সাথে মিশে যায়। এটা সে অর্ঘ্যের গায়ের গন্ধ। আর বেলি ভালো করেই জানে এতদিন এই একটা ব্যাপারও আয়ত্তে করা হয়ে গেছে। এখন হাজারো মানুষের ভিড়ে শুধু এই একটা গন্ধকে বেলি আলাদা করে চিনতে পারে। দোকান থেকে কেক আর ক্যান্ডেল নিয়ে ওরা যায় ফুল কিনতে। 7 রকমের ফুল দিয়ে একটা তোড়া বানিয়ে নেয় অর্ঘ্য। মার্কেট থেকে কেনা একটা নীল রঙের শাড়ি। বেলি শুধু চুপচাপ ওর কাজ দেখছে। একটা মানুষ এত নিখিত কিভাবে হতে পারে? এই যে সব কিছু সামলে নিচ্ছে একাই, সবাইকে খুশি রাখতে চাইছে নিতান্ত, অথচ বিনিময় কিছু চাচ্ছে না। নিজের চাওয়ার কথা মুখে আনা তো দূরে, কাউকে বুঝতে দিচ্ছে না। বেলি কী করে পারলো তাকে এতটা কষ্ট দিতে? ভালোবাসা না হোক, সম্মান তো সে অবশ্যই ডিজার্ভ করে, অথচ মনে অভিযোগ ও পাহাড় জমিয়ে দিনের পর দিন বেলি ওকে ঘৃণা করে গেছে। অবলীলায় চোখ তুলে কখনো তাকে দেখেনি। সেই ঘৃণা যথাযোগ্যতা আসলেই ছিল কি না? অর্ঘ্য ঠিকই বলেছে। বেলি স্বেচ্ছায় বর্ণনান্ধতাকে বেছে নিয়েছে। নিজের মন গড়া ধারণা বশবর্তী হয়ে ভুল মানুষকে বেছে নিয়েছে। তাই তো আজ অন্ধকারে নিমজ্জিত ও সমগ্র সত্তা। বাসায় এসে ওরা দেখে মোহনা আর মাহাত মিলে সুন্দর করে বসার ঘরকে সাজিয়েছে। শিশির যে মাহাতকে একদিনে জননী এসেছে। এইদিকে আয়েশা বেগম আজকের যেন হাসনা রান্নাঘরে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সবাইকে এভাবে আয়োজন করতে দেখে হাসনা লজ্জায় মুখ ঢাকে। এটা কোনো বয়সে জন্মদিন পালন? বাচ্চাদের সামনে এই বয়সে কেক কাটবে কি করে? অর্ঘ্য কেক ফুল একদিকে রেখে আব্দুর রহমানের কক্ষে যায়। দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয় যেন কেউ বাইরে থেকে কিছু শুনতে না পায়। সন্ধ্যার সবাই ওরা জড়ো হয়ে বসার ঘরে। শিশির ক্যামেরা নিয়ে আসে ছবি তোলার জন্য। মাহাত একটু পরপরই যে মাকে তাড়া দিচ্ছে আসার জন্য। ওদিকে হাসনা লজ্জায় ঘর থেকে বের হচ্ছে না। আসিফ সাহেব মুগ্ধ নয়নে তাকিয়ে দেখলো পছন্দের নারীকে। এত বছর হয়ে গেল অথচ মুগ্ধতা না কমে যেন বেড়েই চলেছে। পকেট থেকে একটা গহনার বক্স বের করে ড্রেসিং টেবিলের ওপর রাখে। হাসনাকে হাতে ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজের হাতে পরিয়ে দেয় একটা মুক্তার মালা আর কানের দুল। কপালে ছোট করে একটা টিপ পরিয়ে দেন। সাথে থাকে প্রণয়ের আবেশে পূর্ণ একটা দীর্ঘ চুম্বন। হাসনা আসিফের বুকে মাথা পেতে শুনতে পায় টগবগিয়ে চলা হৃদয় স্পন্দন। মৃদুস্বরে বলে, তুমি তো আমাকে সব দিয়েছ, আজকের প্রতিশ্রুতি দাও আমাকে কখনো একা ফেলে যাবে না।
আসিফ সাহেব সাহায্য বুকে চেপে ধরে স্ত্রীকে কপালে ঠোঁট মিশিয়ে বলে, মৃত্যু ছাড়া কেউ আমাকে তোমার কাছ থেকে দূরে সরাতে দিতে পারবো না। আমার জীবনে তোমার মাঝে শুধু আর তোমাকে ঘিরে শেষ। বেলি মন খারাপ করে ঘরে বসে আছে। মাকে যে জন্মদিন শুভেচ্ছা দেওয়া তো দূরে, সামনে যাওয়ার কোনো সাহস নেই। কোনো মুখ নিয়ে যাবে ও? শিউলি আপা এসেছে স্বামী সন্তানকে নিয়ে, মা বাবার জন্য গিফট এনেছে। সবাই বাইরে আনন্দ করছে আর বেলি বুঝতে পারছে না ওর কি করা উচিত। সবাই বাইরে কেক কাটার জন্য বসে আছে। তুমি এখানে কি করেছ? বেলি চোখ তুলে দেখে অর্ঘ্য দাঁড়িয়ে আছে। হালকা বেগুনি কালারে একটা পাঞ্জাবি পরেছে। কপালে ওর থাকা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বাতাসে। একরাশ মুগ্ধতা নিয়ে ওকে দেখে বেলি, তারপর লজ্জায় নিজের চোখ নামিয়ে ফেলে। অর্ঘ্যর দিকে তাকিয়ে থাকে তীক্ষ্ণ চোখে। বোঝার চেষ্টা করে অবদ্ধ নারী চোখের ভাষা। আমি বাইরে ওয়েট করছি, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসব। অর্ঘ্য আর বেলি যখন একসাথে নিচে নেমে আসে, পুরো পরিবার ওদের দেখে মুগ্ধ হয়। বেলি কি ভেবে যেন নিজেও বেগুনি কালার একটা শাড়ি পরেছে আজকে। বিয়ের পরে এই প্রথম ও শাড়ি পরল। দরজা খুলে যখন ও বাইরে আসলো, অর্ঘ্য চোখে যে কি তীব্র কামনা খেলা করছে তার আঁচ না পেলেও লুকানো আবেগে কিয়দর্শন যেন ঠিকই সামনে আসে। যখন অর্ঘ্য বেলির চুলে খোপা খুলে দেয়, খুব কাছে এসে ওর ছোট চুলগুলো কানের পিছনে গুজে দেয়, তখন একে অপরের দূরত্ব হয়ে আসা নিঃশ্বাসের ঝড় যেন ক্ষণিকের জন্য সবকিছু থমকে দেয়। এতটুকু স্পর্শতে অনেক না বলা অনুভূতি আড়াল হয়। দুজন সে উপলব্ধিকে অনুভব করে, তা প্রকাশের দ্বার রুদ্ধ থাকে অব্যক্ত প্রণয়ের সাক্ষী হয়ে। কেক কাটার জন্য সবাই জড়ো হয়েছে বসার ঘরে। অর্ঘ্য যখন আব্দুর রহমানকে সাথে নিয়ে আসে, হাসনা সহ সকলে অবাক হয়ে সীমায় থাকে না। রহমান সাহেব এবং নিজের চিরাচরিত খোলস থেকে বের হয়ে বললেন, কেক কাটার জন্য আয়োজন করেছো, তাহলে এখন সবাই চুপ করে আছো কেন? তাড়াতাড়ি কাটো, আমি নামাজে যাব। হাসনা মাথায় ঘোমটা টেনে অশ্রুসিক্ত নয়নে শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করে। আর এত বছরে এই প্রথম রহমান সাহেব পুত্রবধূকে মাথায় হাত দিয়ে বলে, বেঁচে থাকো। তারপরে আবার সবার সিদ্ধ ভঙ্গিতে বলে, এত বছর ধরে তো জামাইকে হাতের মুঠে রেখেছ, এবার পোলাপানগুলোকে দিকে নজর দাও। রহমান সাহেব হাসনার হাতে তুলে দেন নিজের এত স্ত্রী একজোড়া সোনার চুড়ি। অভাবনীয় এই প্রাপ্তিতে হাসনা কান্না যেন বাঁধ ভাঙে না। আয়েশা বেগম এসে সামলে নেয় বোনের মতো মানুষটাকে। অন্যদিকে মোহাইমেন সাহেব এসে আসিফ সাহেবের কাঁধে চাপড়ে দেন। সবাই যখন হাতের উপহার তুলে দিচ্ছে, হেনা এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকে। দ্বিধার সাগরে যেন নিমজ্জিত হয়ে ওর সব ইচ্ছে। শিউলির বোনের কাছে আসতে চাইলে অর্ঘ্য ইশারা দিয়ে না করে। নিজে এসে বেলিকে হাসনার কাছে নিয়ে যায়। হাতে রাখা শাড়ির প্যাকেটটা দিয়ে বলে, পৃথিবীর সবচেয়ে মিষ্টি মুখে মানুষটা যেন আমাদের তরফ থেকে ছোট্ট উপহার। বেলি অবাক হয়ে তাকিয়ে প্যাকেটের গায়ে লেখা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ ডে, হ্যাপি বার্থডে, লট অফ লাভ ফর অর্ঘ্য অ্যান্ড বেলি। এতদিন এই প্রথম হাসনা একসাথে বেলি আর অর্ঘ্যের বুকে জড়িয়ে ধরে, মনে থেকে প্রার্থনা করে, আল্লাহ তোমাদের যাত্রা আর গন্তব্য যেন আজীবন যেন এক করে দেন। হাসনা পিঠে থাকা বেলির হাতে অর্ঘ্যের হাতে ছোঁয়া লাগে। বেলির হাতে কম্পন টের পেয়ে অর্ঘ্য সরে যেতে চেয়ে পারে না, বরং আরও ধীরভাবে আঁকড়ে ধরে ওই কোমল স্পর্শ উৎসকে। এই ছোঁয়া আশ্বাস ছিল পাশে থাকার নীরব প্রতিশ্রুতি। আচ্ছা, অর্ঘ্য কি জানে ঠিক এই মুহূর্তটা কি গোপন অথচ বিরাট এক কাজ করে ফেলেছে ও? হ্যাঁ, মুর্তজা রহমান অর্ঘ্য আর প্রণয়িনীর হৃদয়ে গোপন কক্ষে নিজের প্রবেশাধিকার নিশ্চিত করেছে।